নয়ের দশক থেকে মেম্বার অফ পার্লামেন্ট, সাদা ধপধপে পাজামা এবং পাঞ্জাবি পরে সেই সময় বামেদের তরুণ তুর্কি নেতা। 2021 সালে নির্বাচনে চণ্ডীতলায় দেখা হলো তার সাথে। তৃণমূল কংগ্রেসের কিছু সমর্থকরা তার গাড়ির ওপর অ্যাটাক করে। তারপর আলপথে একেবারে মাটিতে বসে একটি ডাব খেতে খেতে তার সাথে অল্প আলাপচারিতা। মোহাম্মদ সেলিম। সেলিম দা নমস্কার। 2021 সেই ডাব খাওয়াটা মনে আছে তো চণ্ডীতলায়? একটা প্রশ্ন করেছিলাম সেদিন আপনাকে যে চণ্ডীতলায় কি হবে, আপনি বলেছিলেন মানুষ বলবে। আমি জিজ্ঞেস করেছিলাম মানুষ কি বলবে, আপনি বলেছিলেন মোহাম্মদ সেলিম জিতবে। কিন্তু সাথী খন্দকারের কাছে আপনি আর যেতেন না সেবার, কেন? মাঝখানে বিজেপি একজন নায়ক ছিল, এখন তুমি তার নাম হয়তো ভুলে যাবে। যশ ছিল বিজেপির। হ্যাঁ, এখন রাজনীতি আছে কিনা আমি জানি না, কিন্তু এটাই তো হয়। বিজেপি মাঝখানে এলো পশ্চিমবঙ্গের রাজনীতিটাকে বিগড়ে দেওয়ার জন্য, সমাজটাকে বিগড়ে দেওয়ার জন্য, আর তৃণমূলটাকে একটা মরুচি পাট্টা জমি রাখার জন্য, যাতে জাত পাত ধর্ম বর্ণ ভাষার নামে ভাগ করা হয়, এক। আর দুই হচ্ছে বিজেপি তৃণমূল দুজনে মিলে এই যে এখন শুনছো ভোটার লিস্ট ভোট, আমরা তখন থেকে বলেছি ভোটার লিস্টে কারচুপি থেকে গণনা পর্যন্ত কারচুপি। এর মাঝে 21 থেকে 24 আমরা অনেক দূর এগিয়ে এসেছি। পঞ্চায়েতের নির্বাচন দেখেছি, রাজ্য নির্বাচন কমিশন বলতে পারলো না কত লোক ভোট দিয়েছে, গণনা তো ছেড়ে দাও। গণনা কেন্দ্রের মধ্যে ঢুকে মারামারি করে পুলিশকে দিয়ে গণনা কর্মীদেরকে বার করে দেওয়া বা এজেন্টদেরকে বার করে দেওয়া। আর এখন মহারাষ্ট্র নির্বাচন, হরিয়ানা নির্বাচন এবং দিল্লি নির্বাচনের পরে বোঝা যাচ্ছে রাজ্য নির্বাচন কমিশন বা কেন্দ্র নির্বাচন কমিশন কেউ ধার কাছে আসে না। আমরা নির্বাচনটা তখন লড়ছিলাম ঠিক করোনার পরে, যেখানে 2 বছর ধরে সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, বন্ধ করে দেওয়া হয়েছিল, জমায়েত নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। যেটা এখন করোনা না হলেও যেটা ক্যাম্পাসে করেছে তৃণমূল বা বিজেপি একসঙ্গে গোটা দেশে, এবং এখনও যে বাক স্বাধীনতা মানুষের, কালকে সুপ্রিম কোর্ট বলেছে 2021 না হয় একটা 21 সমস্যার ভেতর ছিলাম আমরা। 2024 কি হলো মুর্শিদাবাদে জানো তুমি কি হলো? আপনি গেলেন, আপনি ভুয়ো ভোটার ধরলেন অধীর এবং হ্যাঁ, আচ্ছা আমি যদি ধরিও, আমি তো সব বুথে একই সঙ্গে লোকসভা সব বুথে ধরা যায় না, কিন্তু আমি প্রায় 11টা-12টা বুথে এরকম ধরা গেল। ভুয়ো ভোটার শুধু নয়, ভুয়ো পোলিং এজেন্ট এই প্রথম। এটা বোঝো, এখন যেমন ভুয়ো ভোটারের কথা বলা হচ্ছে, যেটা আমরা 20 বছর ধরে বলছিলাম, এবার ভুয়ো পোলিং এজেন্টটা বলবে আরও 20 বছর পরে। তাহলে এই যে ফেকিংটা শুধু ফেক নিউজ নয়, মানে এরপরে তো কাউন্টিং যে কর্মী সেটাও ভুয়ো ধরা পড়বে। পুরোটাই কি ভোট মেশিনারির জন্যই বামফ্রন্ট এই মুহূর্তে নেই, নাকি বামফ্রন্টের সংগঠনেও সমস্যা রয়েছে? দুটোই আছে। তুমি যেটা প্রশ্নটা তুললে বলে আমি বললাম, দাঁড়িয়ে মুর্শিদাবাদে দাঁড়িয়ে ভোটে তো সংগঠনের কোনো দুর্বলতা দেখা দেয়নি, সেটা আমি তোকে বলছি। অন্যতম দুর্বলতা আছেও, এই জন্য মুর্শিদাবাদে লড়তে গিয়েছিলাম। মুর্শিদাবাদে আমরা তার আগের নির্বাচনে 21 কেন তুমি 19-এ আমরা 4th হয়েছিলাম, 2nd হলাম, জামানত জব্দ হয়েছিল, এবারে হয়নি। তুমি অগ্রগতিটা দেখো। তার ওপরে বললাম কাউন্টিংয়ে কিছুতেই আমাদের কাউন্টিং এজেন্টদেরকে ঢুকতে দেবে না রিটার্নিং অফিসার। কেন দেবে না? কারণ ওদের যে ভুয়ো কাউন্টিং এজেন্ট আছে, ওদের যে ভুয়ো কাউন্টিং অফিসার আছে, ওদের যে একটা টেবিলে 8জন 10জন করে আছে এবং মেশিনটাকেও ম্যানিপুলেট করেনি তার কোনো গ্যারেন্টি নেই, এটা ধারণা পড়ে। আমি এটা বলছি এই জন্য যে স্যাংটিটি অফ দ্য ইলেকট্রাল মেশিনারি মেকানিজম এটা চেঞ্জ হয়ে গেছে। আর ইলেকশন মেশিনেশনটা এমন হয়েছে, কর্পোরেট ফান্ড, ইলেকট্রাল বন্ড, এগুলো আগে শোনো, তুমি 21 আগে 19 আগে শুনেছিলে? এগুলো ছিল না। তাহলে এই যে নতুন কম্পোনেন্ট অনেক কিছু চলে এসছে, তার সঙ্গে আমাদের অবশ্যই বামেদের দুর্বলতা, সংগঠনের দুর্বলতা, সেগুলোকে আমরা অ্যাড্রেস করছি, যেগুলো আমাদের হাতে আছে আমরা অ্যাড্রেস করছি। আপনি তো একটা জিনিস মানবেন যে এই মুহূর্তে আপনাদেরকে দেশের শত্রু বানিয়ে দেওয়া হয়েছে। হেমন্ত বিশ্ব শর্মা কলকাতায় এসে বলছেন লেফট অ্যান্ড লিবারালস আর দ্য মেইন প্রবলেমস অ্যান্ড এনিমিজ অফ হিন্দুইজম। আপনারা হিন্দুদের শত্রু, আপনারা দেশের শত্রু, আপনারা সমাজের শত্রু। এর মধ্যে 3টে পার্ট আছে। এই অবস্থা কিভাবে হলো? এর মধ্যে 3টে পার্ট আছে। আজকে কেন আরএসএস তার জন্মলগ্নকে বলছে? আরএসএসের কেতাবে লেখা আছে যে মুসলমান, খ্রিশ্চান আর কমিউনিস্ট এরা সব দেশের শত্রু। তার আগে তুমি বললে হেমন্ত বিশ্ব শর্মা বলেছে এরা হিন্দুর শত্রু, এরা দেশের শত্রু। তার মানে হিন্দু আর দেশটা এবং সমাজ এটাকে ইকুয়েট করে দিচ্ছে। তাহলে হিন্দু, সমাজ, দেশ, এটাকে ওরা জাতি, ধর্ম, রাষ্ট্র এটাকে এক করে দিচ্ছে। এটা আরএসএসের কর্মসূচি, তোমার নয়, কিন্তু মিডিয়াটাকে খেয়েছে। 2 হচ্ছে যে রাষ্ট্রযন্ত্রে যখন এসছে ওরা, তখন থেকে আমরা বলছি যে এই যে একটা ফাঁসিবাদী যে চরিত্র, যেখানে দাঁড়িয়ে ট্র্যাডিশনাল ফাঁসিবাদী ছিল, কোনটা কর্পোরেট আর কোনটা গভর্নমেন্ট এটা বোঝা যাবে না,
কোনটা আদানির আর কোনটা হচ্ছে তোমার গিয়ে আদবানির দলের, যদি আদবানির নামটা কোনো লোকে ভুলে আপনি গেছে। বলছেন ফ্যাসিবাদী আমি বলছি, চরিত্র। এক চরিত্র, দুই হচ্ছে ট্র্যাডিশনাল আমি বললাম। আর আজকে এখানে দাঁড়িয়ে ইন্ডিয়াতে, ভারতে পার্টিকুলারলি এর মধ্যে ধর্মটাকে যুক্ত করেছে। যেহেতু এখানে আমরা বাংলাদেশের পাশে দেখতে পাচ্ছি যে ধর্মকে যখন, আবেগকে যখন ব্যবহার করা হয়, সেখানে কিভাবে আদারিং করা হয়। আদারিং, যে তুমি আমি আলাদা, তুমি কোট স্যুট পরেছো, আমি পায়জামা পাঞ্জাবি পরেছি, কিন্তু আমাদের ট্র্যাডিশনাল ভাবনা চিন্তার মধ্যে আমরা আলাদা না। নানা ভাষা, নানা মত, নানা পরিধান। কিন্তু এখন হচ্ছে কে কী খায়, কে কী পরে, কে কীভাবে উপাসনা গৃহে যায়, কোন ধরনের উপাসনা করে, কোন পদ্ধতিতে করে, তাই সে আলাদা। এবং এটাকে, এই যে এক জাতি, এক ধর্ম, এক রাষ্ট্র, এক দেশ, এটা হচ্ছে তার অংশ। হেমন্ত বিশ্ব শর্মা কে? সে তো দুদিন আগে কংগ্রেসে ছিল, কিন্তু তারপরে মুখ্যমন্ত্রী হতে পারছিল না কংগ্রেস থেকে। এখন মুখ্যমন্ত্রী হয়ে এর আগে বলে 90 মুসলমান বেশি করে গরু মাংস খায়। বেশ, সেলিম দা, আপনি বলছেন ফ্যাসিস্ট রেজিম। প্রকাশ করার ফ্যাসিস্ট বলতে এখনো ওপেনলি বলছেন না, কিন্তু বলছেন এক্ষুনি এই রেজিমকে ফ্যাসিস্ট বলা যায় না। একটা সবাই মিলে একটা খুঁজে পেলো সিপিএম পার্টি কংগ্রেসের মধ্যে দলিলে যে কোথায় কী ফাঁক আছে। এরকম কোনো বিতর্ক নেই। আমি যেটা বললাম, পৃথিবীর দেশে দেশে আমরা ফ্যাসিজম ছেড়ে দাও, মার্ক্সবাদের কথাও বলছি, চায়নায়, রাশিয়ায়, ইন্ডিয়ায় একরকম হবে না, একেবারেই হবে না। এক সিপিএমটা বলছে। আমাদের মাওবাদীরা এরকম করতে গিয়েছিল, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান বলে, তারা বুঝেছে সেটা কীরকম ভাষাতে পড়েছে। আবার কেউ কেউ রাশিয়ার রাস্তাতেই, আমাদের রাস্তা, সেটা আমরা প্রথম থেকে জন্মলগ্ন থেকে সিপিএম বলছে যে নিজের নিজের দেশের বাস্তবতার উপর দাঁড়িয়ে হবে। তাহলে আজকে দাঁড়িয়ে শুধু ভারতের বাস্তবতা বলে নয়, যে তোমার গিয়ে ইটালি বা জার্মানির যে নাৎসিবাদ বা ফাঁসিবাদ যে ছিল, সেটা মুসোলিনি এবং হিটলারের, সেটা কোনো কপি বুক, টেক্সট বুক কপি হবে না। আরএসএস ওদের কাছ থেকে টেক্সট বুক কপি করেছে, তো প্রয়োগ করছে এখানকার যে ধর্ম, ভাষা, বর্ণ, মনোবাদ, সবটাকে তো ব্যবহার করছে। তাহলে তার যে চরিত্র হবে সেটা অন্যরকমের বৈশিষ্ট্য হবে। তুমি তোমাকে অবশ্যই আমাদের পার্টি প্রোগ্রাম পড়ো। সিপিআইএম একমাত্র পার্টি যার পার্টির কর্মসূচিতে লেখা আছে, অন্য কোনো পার্টির কর্মসূচি আছে কিনা আমি জানি না, তৃণমূলের কোনো কর্মসূচি নেই। আর যদি থাকে যার ছাপানো, তা আর কোনো পার্টিতে না। আমি তো গর্বের সঙ্গে বলছি, একমাত্র সিপিআইএম তার পার্টির কর্মসূচিতে লেখা আছে আরএসএস একটি ফাসিস্ট সংগঠন। বেশ, যখন তাই এই যে তুমি প্রকাশ কথা বলছিলে, পাশ কাটিও না, আমি তোমাকে বলে দিচ্ছি। তাহলে একমাত্র এটা বলা হয়েছে। কিন্তু এখন আরএসএস সম্পূর্ণ রাষ্ট্রের সর্ব অংশকে গ্রাস করেনি, গ্রাস করতে উদ্যত। আমরা প্রথমে বলেছিলাম গবেষণাগার, লাইব্রেরি, প্রতিষ্ঠান, ইতিহাস কংগ্রেস, এরকম যা থাকে, বিশ্ববিদ্যালয়, এগুলোকে কালকে যেমন গেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় দখল করতে পারেনি। যাদবপুরের জুডিশিয়ারি তার মধ্যে এক প্রভাব বিস্তার করছে। তাহলে দাঁড়িয়ে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ আছে। আর এই আমি যারা এখানে বসে আলোচনা করছি, যদি ফাঁসিবাদ যদি চলে আসতো, তাহলে তুমি প্রশ্ন করার সুযোগ ছিল না, তোমার এই চ্যানেল চালানোর সুযোগ ছিল না। হয় হেমন্ত বিশ্ব শর্মার হয়ে হতে হবে, আর নাহলে তোমাকে ভুলে যেতে হবে চ্যানেলটা। এটা হচ্ছে ফাঁসিবাদী চরিত্র। আমরা হচ্ছে বলছি, এর মধ্যে নয়া ফাঁসিবাদী চরিত্র ফুটে উঠছে। ফ্যাসিবাদী চরিত্র যখনই ফুটে ওঠে, তখনই আমরা দেখেছি, এটা ইতিহাসে দেখেছি, তাকে রুখতে পারে একমাত্র কমিউনিস্টরা। একা কমিউনিস্ট নয়, তখন কমিউনিস্টদেরকে আরও বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হয়। বেশ, একদম সেদিকে এগোচ্ছি আমরা, এই বৃহত্তর ঐক্য। আপনি একটু আগে একটু এক্সট্রিমিজমের কথা বলছিলেন, এক্সট্রিমিজম বলবো না, আলট্রাইজমের কথা বলছিলেন। যে ছেলেটি, বাচ্চা ছেলে, ছাত্র, যে ছেলেটি দফায় দফায় 2006 সাল থেকে লাগাতার সিপিএম এসএফআইকে নিজের শত্রু ভাবলো, শুধু শত্রু নয়, শ্রেণী শত্রু ভাবলো সেলিমদা, যিনি বুদ্ধদেব ভট্টাচার্যর মতো গ্রেট লিডারকে সারমেয়র সঙ্গে তুলনা করলেন, সেই ছেলেটিকে আপনি গতকালকে দেখতে গেলেন, মানুষ হিসেবে আপনি উদার পরিচয় দিলেন। পরশু গিয়েছিলাম, কিন্তু এদেরকে নিয়ে যদি আপনি এরপর এগোন, কন্ট্রোল করতে পারবেন তো? আচ্ছা, আমার ছেলে যদি কালকে আমার সঙ্গে ঝগড়া করে এবং গাল দেয়, তারপর তার যদি দুর্ঘটনা এরকম হয়, বাবা হিসেবে আমার কি কর্তব্য হবে? তোমার কর্তব্য হবে, এই দেখো এই ছেলে গাল দিয়েছিল বাপকে, আর বাপের দায়িত্ব হবে যে তার হাসপাতাল বেডে গিয়ে তার পাশে যাওয়া, তার শুশ্রূষার ব্যবস্থা হয়েছে কিনা দেখা, তারপরে তার বোধের মধ্যে এটা আনা যে হুটহাট করে এ ধরনের মন্তব্য করতে নেই। আপনি তো পুত্রসমূহ তাকে জায়গা দিচ্ছেন,
তিনি কি আপনাকে কিংবা আপনাদের পিতৃস্থানীয় জায়গাটা দেন? আমার কোনো বাসনা নেই, আমি তো পিতৃস্থানীয় হিসেবে বলিনি। পার্টির জায়গা আমি থেকে যে- বলছেন। আমি গেছি অভিভাবক হিসেবে, যাদবপুরের একজন প্রাক্তনী হিসেবে এক, এবং অবশ্যই সিপিআইএমের সেক্রেটারি হিসেবে এটা বলার জন্য যে অতীতের খাঁচায় কেউই বন্দি থাকতে পারে না। আমাদের, তোমাদের এবং ওই লোকজন সবাইকে বলছি, ওকেও বলছি, অভিজ্ঞতা মানুষকে শেখায় এবং প্রতিদিন কমিউনিস্ট হিসেবে এটা বুঝতে হয়, নতুন নতুন অভিজ্ঞতায় মানুষ সমৃদ্ধ হয়। যে অভিজ্ঞতা থেকে শিখতে নারাজ হয়, তখন আমাদেরই বলো সিপিএম কিছু শিখতে চায় না, নতুন কিছু জানতে চায় না। তারা যখন যেটা নতুন অভিজ্ঞতায় যখন সে আরও সমৃদ্ধ হয়, তখন এই বাচ্চা ছেলেকে বলো, ছাত্র বলো, তারা অনুশীলনের মধ্য দিয়ে আরও বেশি পরিশীলিত হয়। এবিভিপি রীতিমতো এক এক করে বাম সংগঠন কিংবা আলট্রা বাম সংগঠনের পতাকা এক এক করে সরাচ্ছে এবং তারপর যাদবপুর সেটা রুখে দিল। যাদবপুর রুখতে পারে, বাংলা রুখতে পারে না কেন? প্রথমত হচ্ছে যাদবপুর আর বাংলা এক নয়। একটা বিশ্ববিদ্যালয়, এক ক্যাম্পাস, আর একটা গোটা রাজ্য, তার চরিত্র, জটিলতা, সামগ্রিকতায় দেখতে হয়। দুই হচ্ছে যাদবপুরে এভিপি, এটা শুনলেই আমার কেন কান খাড়া হয়ে গেল। যাদবপুরে এভিপি কোত্থেকে আসবে? ক্যামাফ্লেজে আছে, অনেক তৃণমূলই আছে যারা এভিপি লোক, আরএসএসের লোকেরা তৃণমূল হয়ে আছে, অনেক তৃণমূলের লোকেরা আরএসএস হয়ে আছে। কিন্তু দাঁড়িয়ে, এবং এই ঘটনা দেখলে, যাদবপুরের ঘটনায় শুভেন্দু এবং তোমার গিয়ে ব্রাত্য এক লাইনে এসে দাঁড়িয়ে গেল, বিজেপি এবং তৃণমূল এক লাইনে দাঁড়িয়ে গেল, টিএমসিপি এবং এভিপি এক লাইনে দাঁড়িয়ে গেল। আর যাদবপুরে টিএমসিপি না, এই এভিপি নয়, তারা ঢুকতে চেষ্টা করেছিল, কিন্তু সেখানে দাঁড়িয়ে ছাত্ররা সেটাকে রুখে দিয়েছে। কারণ সব বামেরা ঐক্যবদ্ধ আছে, যেটা তুমি বলছিলে। তাহলে গোটা রাজ্যেও যদি সব বামপন্থীরা এক কাট্টা আসতে পারে, তাহলে মানুষের সেই ভরসাটা তৈরি হবে, এবং আজ যে যাদবপুর হচ্ছে, কাল তাদের রাজ্য হতে পারে, অসুবিধা নেই। আপনি নিশ্চয়ই আরএসএফ যে অর্গানাইজেশনের কথা বলা হচ্ছে, রেভলিউশনারি স্টুডেন্টস ফ্রন্ট, আরএসএফ, কিংবা যারা নিজেদেরকে ছাত্র ফৌজ হিসেবেও বলে, নিশ্চয়ই তাদের আপনি নমেনক্লেচার পড়েছেন, তাদের ফরমেশন পড়েছেন। আপনার কোথাও মনে হয় না যে আইডিওলজিটা কিছুটা হিন্দুস্তান রিপাবলিকান সোশ্যালিস্ট আর্মি, ভগৎ সিং এর যে পার্টি ছিল প্রি ইন্ডিপেন্ডেন্ট, সেখান থেকে কিছুটা নেওয়া? আমি গ্লোরিফাই করছি না, বলছি সেখান থেকে কিছুটা নেওয়া, কিছুটা আবার নকশালবাড়ি থেকে নেওয়া, কিছুটা চারু মজুমদার নেওয়া। এরা এখনো বিশ্বাস করে বন্দুকের নলই ক্ষমতার উৎস। এদেরকে নিয়ে আপনি আগামী দিনে চলবেন কি করে? এই মাওবাদীদের তৃণমূল ডেকে নিয়ে এসেছিল, আরএসএস এর সহায়তায় জয়েন্ট মিলিশিয়া তৈরি হয়েছিল, ওই যে জনগণের কমিটি তোমরা বলতে, জনসাধারণের কমিটি, কিন্তু আদত ওটা ছিল আরএসএস মাওয়িস্ট আর টিএমসির হচ্ছে যৌথ বাহিনী। তারা খুন করেছে আমাদের লোকজনকে। কদিন আগে এরাই বলেছে, আমি সচেতন, ওই সালকু সোরেন ট্রিটমেন্ট দেবে এসএফআই ছেলেদেরকে, বলতেই পারে। এই ছেলেটিই বলেছে, মতাদর্শগত চর্চা হতেই পারে। আমাকে তো আমি কোনোদিন বলিনি, আমাকে ওই সময়ে তোমার গিয়ে মাওবাদীরা চিঠি দিয়েছিল, মোহাম্মদ সেলিম বলে ঘ্যাচ বলে একটা চিঠি পাঠিয়েছিল বাই পোস্টে আমাকে। আমি বুদ্ধ যেটা হয়, বুদ্ধের সামনে দেখালাম, বুদ্ধ হলো ওটা ছিঁড়ে ফেলে দাও। তো রাজনৈতিক আলোচনা, মতাদর্শগত লড়াই, সেটা চলবে। তুমি চাও বা না চাও, রাজনীতির বিভিন্ন শেড আছে। আচ্ছা, দক্ষিণপন্থী যখন আমরা বলি, একদম এক্সট্রিম দক্ষিণপন্থী আছে, আছে তো, আবার হচ্ছে তোমার গিয়ে আরও কিছু দক্ষিণপন্থী আছে। এখন ইউক্রেনের সভাপতি আর রাষ্ট্রপতি আর আমেরিকার রাষ্ট্রপতি দুই দক্ষিণপন্থী, দুই একটা ফাসিস্ট কায়দায় লড়ছে, কিন্তু তারই দুইয়ের মধ্যে যুদ্ধ হচ্ছে। তাহলে এরকম বামেদের মধ্যে আলাদা শেড আছে, অতি বাম আছে, বাম আছে, সেন্টার, লেফট অফ দ্য সেন্টার আছে। তাহলে আমাদের কাজ কী? আমি বারবার বলেছি, আজকে এটা এই ঘটনার জন্য নয়, যে এটাকে স্টিচ করতে হবে, এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করতে হবে। তার দল আলাদা থাকবে, মত আলাদা থাকবে, কিন্তু কিছু কমন ইস্যুতে, বেকারির প্রশ্নে, কাজের প্রশ্নে, শিক্ষার প্রশ্নে, কৃষকের ফসলের দামের প্রশ্নে, সারের প্রশ্নে, আবাসনের প্রশ্নে, দুর্নীতির বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবচেয়ে বড় কথা হচ্ছে, এবং ফাঁসির শক্তিকে রুখতে এককাট্টা হতে হবে। 2026-এর ইলেকশন, 2026-এর ইলেকশনে আরএসএস কি করে আটকাবেন? আচ্ছা, আরএসএস সবচেয়ে মজার কথা হচ্ছে, ওরা বলে আমরা রাজনৈতিক দল নয়, আর দুই হচ্ছে ওরা বলে ঘোষিত, এবার রাজনীতি ভোটের অংশগ্রহণ করে না। অথচ তুমি নিজেই বলছো এই যে 26-এর নির্বাচন, তাহলে এরা তো ক্যামাফ্লেজ। এই যে যারা পর্দার আড়ালে করে, দেখো শৈশবপূর্ণকার কথা মনে আছে, হ্যাঁ, আবার তোমার ওই সোনার হরিণ মনে আছে, তো মহাভারতী, রামায়ণে সব আছে অনেক, যেখানে দাঁড়িয়ে আমাদের পৌরাণিক গল্পগুলোতে আছে, যেখানে ভেক ধরে বেশ পাল্টে আসে। তাহলে যেহেতু বিজেপি জানে সরাসরি বিজেপি হিসেবে তারা উপস্থিত হলে হবে না, তখন আদতে তারা, আমরা রাজনৈতিক নই, আমরা হচ্ছি ধর্ম, আমরা হচ্ছি সামাজিক সংগঠন,
কিন্তু আমরা জানি কে প্রধানমন্ত্রী হবে থেকে কে মণ্ডল সভাপতি হবে, কে ভোটে দাঁড়াবে, কীভাবে ভোট হবে, ভোটার লিস্ট কী হবে, কী বলে পান্না প্রমুখ কী হবে, এসব মোহনবাগান এসে 57টা সংগঠনকে দেখে শিখিয়ে দিয়েছেন। তোমাকে নাম জিজ্ঞেস করে 57 সংগঠনের নাম বলতে পারবে না। তার মানে আরএসএস বিভিন্ন মুখে কাজ করে, বিভিন্ন রূপে কাজ করে, বিভিন্ন সংগঠনের মধ্যে কাজ করে। হরিয়ানা, এবার দিল্লি, আমরা মহারাষ্ট্র। কীভাবে রুখবো সেটা আমাদের পার্টি কংগ্রেসের একটা মুখ্য আলোচ্য বস্তু। হরিয়ানা, দিল্লি, মহারাষ্ট্র, আরএসএস এর কন্ট্রিবিউশন ফর বিজেপিজ উইন ম্যাসিভ। এবার তাদের টার্গেট বাংলা, যে বাংলায় গর্ব করে আপনারা বলেছেন, আপনারা 30 বছর শাসন করেছেন এবং আপনারা গর্ব করে বলেছেন। আমার সেই ইন্টারভিউ এখনো মনে আছে, বিবিসিতে দেওয়া জ্যোতি বসুর ইন্টারভিউ, যেখানে তিনি বলছেন স্টেট চাইনি তাই এখানে 84-তে দাঙ্গা হয়নি। আপনার সেই বাংলায় এই মুহূর্তে ভোট হচ্ছে ধর্মের নামে। আপনার সেই বাংলায়, যে বাংলা আপনি শাসন করেছেন, আপনার স্বপ্নের বাংলায় আমরা পরবর্তী প্রজন্ম, আমরা আপনাদের দিকে তাকিয়ে রয়েছি। আমাদের কি দিয়ে গেলেন? একটা বাংলা যে বাংলায় ধর্মের নামে ভোট হয়। আমার বাংলা এবং তোমার বাংলার মধ্যে তফাৎ নেই এক, কিন্তু জ্যোতি বসুর বাংলা আর মমতা ব্যানার্জি বাংলার মধ্যে তফাৎ হয়ে গেছে। এটাই তো রাজনীতি। তাহলে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার মুখে বললেন যে আমি দরকার হলে বিজেপিকে নিয়ে এসে মহাজোট করে সিপিআইএমকে রুখবো, সিপিআইএমের বিরুদ্ধে লড়বো। তারপরে দাঁড়িয়ে আরএসএস বলল আজকের মমতা হতে পারতো না যদি আরএসএস না থাকতো। বিজেপি নেতা নেত্রী এসে বলেছে মমতা মুখ্যমন্ত্রী হতে পারতেন না যদি আমরা রসদ জোগাতে না পারতাম, আমরা যদি আমাদের কাডার বাহিনী না দিতাম আরএসএসের। তো এটা তো এস্টাবলিশড। আর জ্যোতি বসুর কথা তুমি বলে তাহলে যখন যদি স্টেট চায় না বলে দাঙ্গা হয় না, তাহলে স্টেট তখন চাইতো না বলে আরএসএস এখানে প্রতিপত্তি বাড়েনি। রাজনীতি এখানকার চাইছিল না, এখানকার সংস্কৃতি, এখানকার রাজনীতি, এখানকার সমাজ, এখানকার দল, এখানকার সংগঠন, এখানকার সরকার এরা চাইছিল বলে হচ্ছিল না। আর এখন তাহলে উল্টোটা বলো, তাহলে এখন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এখানকার মুখ্যমন্ত্রী, এখানকার সরকার, এখানকার রাজনীতি সংগঠনটাকে এমন করেছেন, এখানকার সামাজিক সংগঠনগুলোকে এমন করেছেন, প্রতিষ্ঠানগুলোকে এমন করেছেন, পুলিশি ব্যবস্থাকে এমন করেছেন যেখানে দাঙ্গাবাজরা এখন বুক বাজিয়ে ঘুরছে, যেমন মস্তানরা ঘুরছে, ধর্ষকরা ঘুরছে। আমাদের চ্যালেঞ্জ এখন যে সাময়িক নীল সাদা প্রলেপ পড়েছে, যার তলায় থেকে গেরুয়া গজিয়ে উঠছে, আমাদের এই নীল সাদা প্রলেপটাকে আবার লালে পরিণত করতে হবে যাতে গেরুয়ার মোকাবিলা করা যায়। ধরতে হাল ফিরবে লাল আপনাদের স্লোগান। মানুষ অনেকটা এর সঙ্গে নিজেকে একাস্টামড করেছিল, কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে আমরা সরকার নির্বাচন করি, সেখানে সংসদীয় গণতন্ত্রে আমরা দেখলাম আপনারা শূন্য। বলতে খারাপ লাগলেও, শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। সেই শূন্য থেকে এবার খাতা খোলার পালাটা শুরু হবে কবে? তাহলে দেখছি এখন লড়াইটা কারা করছে? খাতায় কলমে তো বিজেপি বিরোধী দল। রেড ভলেন্টিয়ার্স বিজেপি কোথায়? আরজিকর থেকে আরম্ভ করে আজকে যাদবপুরের ঘটনায়, বা আজকে কৃষকের আলুর দামের প্রশ্ন হোক, সারের প্রশ্ন হোক, আমি আবার বলছি বেকারির প্রশ্ন হোক, পরিযায়ী শ্রমিকের সমস্যা হোক, মহিলা নির্যাতনের প্রশ্ন হোক, বিজেপি কোথায়? তাহলে আমরা বলছি সিপিআইএম, তা এটাও প্রোগ্রামে লেখা আছে, সংসদীয়, পার্লামেন্টারি এবং এক্সট্রা পার্লামেন্টারি দুটো কাজই আমাদের দক্ষতা অর্জন করতে হবে এবং দুটো মাধ্যমে আমাদের কাজ করতে হবে। আমরা সেভাবে করছি। বিধানসভার ভেতরে নেই বলে কি বিধানসভার বাইরে আমাদের কাজকর্ম কি থেমে গেছে? এখানেই আমার প্রশ্ন, কোভিডের সময় রেড ভলেন্টিয়ার্স আপনাদের সবচেয়ে বেশি কাজ করলো, সবচেয়ে বেশি প্রশংসা করালো। ব্রিগেড 10ই এপ্রিল আরেকটি ব্রিগেড আপনাদের আসবে 20 এপ্রিল, এবং 20 এপ্রিল সেই ব্রিগেডেও আমরা শিওর প্রচুর কাতারে কাতারে মানুষ আসবে, কারণ আমরা দেখেছি ব্রিগেড, বামেদের ব্রিগেড মানে কাতারে কাতারে মানুষ। আমরা বিভিন্ন সময় দেখেছি, সোশ্যাল মিডিয়াতে দেখেছি, বামে আপনারা একটা গান লঞ্চ করেন, হিট হয়ে যায়, কিন্তু ভোটে কনভার্ট হয় না কেন? দুটো পার্ট। এক হচ্ছে আগে বামেদের ব্রিগেড হতো, আমরা এখন সিপিআইএমের ব্রিগেডও ডাকিনি। ইনসাফ ব্রিগেড ছিল ছাত্র এবং যুবদের ডাকে যৌবনের সমাবেশ। আজকে হচ্ছে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর সংগঠনের, বস্তি সংগঠনের। যখন আমাদের এই রাজ্যে কোনো রাজনৈতিক দল সিপিএম ছাড়া ব্রিগেডের সমাবেশ ডাকার হিম্মত করবে না, তার মানে এই সংগঠন শক্তিটা আছে, দুর্বল হয়েও আমরা দুর্বল হয়েছি, কোনো অহমিকার ব্যাপার বলছি না, সেটাকে আমরা মেরামত করছি, কিন্তু সেই প্রভাব এখনও আছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমার, এটাকে কেন নির্বাচনে বা ভোটে এটা প্রতিফলিত করা যাচ্ছে না? তাহলে এখানে কোথাও না কোথাও একটা ডিলিঙ্ক হয়েছে, আন্দোলন, সংগ্রাম, দৈনন্দিন জীবন, জীবিকা। এইখানেই হচ্ছে আধুনিক প্রযুক্তি, বিজ্ঞান, টাকা পয়সা, মিলিয়ন বিলিয়ন ডলার
খরচ করে এই যে দক্ষিণপন্থার উত্থান হয়েছে, এখন যখন বলছে ভোটার মোবিলাইজেশনের জন্য মিলিয়ন ডলার দিয়েছিল, মনে পড়ছে বাংলাদেশে যে ঘটনা ঘটলো, বলছে আমেরিকা তাদের টাকা দিয়েছিল, এই রিপাবলিকান ডেমোক্রেটিক ঝগড়া, তাতে ওরা পাবলিকলি যখন লিলিয়ানটাকে ওয়াশ করছে তখন আমরা জানতে পারছি। তাহলে পশ্চিমবঙ্গে ইউবা বলে পোস্টটা পড়েছিল 2011-তে, ভোটার মোবিলাইজেশনের টাকা কোত্থেকে এসেছিল? হিলারি ক্লিন্টন এমনি এমনি চলে আসেননি। তাহলে দেশি বিদেশি প্রতিক্রিয়ার শক্তি মিলে বিজ্ঞান, প্রযুক্তি, দালাল, আইপ্যাক এরকম নানান সংগঠন ব্যবহার করে নিয়ে তারা এমন করেছে যেখানে মিডিয়াকে, মাসল পাওয়ারকে, মানি পাওয়ারকে ব্যবহার করে মানুষকে একটা বুদবুদের মধ্যে নিয়ে গেছে। সার্কাসে বা আমি মেলায় দেখবে বাচ্চাদের খেলার জন্য এরকম একটা বেলুন তৈরি করা হয়, তার ভেতরে যত হুটোপুটি করতে পারে। তাহলে এরকম একটা বুদবুদ তৈরি করা হয়েছে, যেটা আমাদের অর্জন করতে হবে ভেদ শক্তিটা, যেখানে দাঁড়িয়ে আমাদের কথা, মানুষের কথা, আন্দোলন সংগ্রামের কথা এবং নির্বাচনের কথা দুটোর মধ্যে যাতে কোনো বর্ডার লাইন না থাকে। সিপিআইএম এই রাজ্যে ক্ষমতায় এসেছিল একেবারে একদম মাটির একটা স্লোগান দিয়ে, জমি যার লাঙল তার, লাঙল যার জমি তার, এইটা ছিল স্লোগান। সেখান থেকে এই মুহূর্তে মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, মজদুর, গরিব মানুষ, যেটা রিপোর্টও বলছে 97% এই মুহূর্তে মানুষ দেশের গরিব, অর্থাৎ এই দেশের মেজরিটি এই মুহূর্তে গরিব, বাংলারও মেজরিটি এই মুহূর্তে গরিব। সে যত পরিসংখ্যান দিয়ে দিক, যতই গরিবী হাঁটানোর প্রমিস করে দিক, সত্যটা রিপোর্ট বলে দেয়। আপনারা প্রাসঙ্গিক নন কেন? কেন তৃণমূল প্রাসঙ্গিক? কেন বিজেপি প্রাসঙ্গিক? যখন ধর্মের হাওয়া চড়ে, যখন এই মানুষ তার জীবন, জীবিকা, তার সংসার, তার পরিবার, তার ভবিষ্যৎ প্রজন্ম, অনাগত ভবিষ্যৎ নিয়ে যখন দুশ্চিন্তাগ্রস্ত হয়, চিন্তিত হয়, তখন বামপন্থীদের কথাটা তার মাথায় ঢোকে। যখন সে কুম্ভ মেলা দেখছে, যখন সে দুর্গা কার্নিভাল দেখছে, যখন সে এই ধর্মীয় আবহাওয়া যখন তৈরি হয়, তো আমরা বাংলাদেশের উদাহরণ তো দেখছি, তখন দাঁড়িয়ে তারা অমর্ত্য সেনকে শত্রু মনে করছে, অসত্য মনে করছে তো তারা ওখানকার ইন্ডিপেন্ডেন্ট ব্লগারদেরকেও শত্রু মনে করছে, তারা ওখানকার কমিউনিস্ট ওয়ার্কার সমাজতন্ত্রীদেরও শত্রু মনে করছে। মানুষকে দোষ দিয়ে লাভ নেই। তাহলে এরকম একটা আবহাওয়া গড়ে তোলা হয় দক্ষিণপন্থীদের তরফ থেকে, যেখানে যে তোমার জীবন জীবিকা নিয়ে লড়াই করবে তাকে শত্রু ভাবানো হয়, আর যারা জন্য এই জীবন জীবিকার সমস্যা তারা উদ্ধারকর্তা হিসেবে সামনে আসে। ট্রাম্প নির্বাচিত হলেন কেন? যে আমেরিকার সংকট থেকে তিনি পরিত্রাণ দেবেন। এভাবে মোদির কথা, এভাবে মমতার কথা। সেখানে দাঁড়িয়ে আমাদেরকে এই যে গরিব মানুষ যার কথা বললে, এই যে খেটে খাওয়া মানুষের কথা বললে, মেহনতি মানুষ বললে, কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, দিনমজুর, পরিযায়ী শ্রমিক, তাদের সঙ্গে আমার কানেক্টটাকে লুজ হয়ে গেছে। এটাকে বাড়াতে হবে, আমরা স্বীকার করছি। সেটাকে আমাদের সাংগঠনিক প্রচেষ্টা, সোশ্যাল মিডিয়ার নেতারা, টেলিভিশন চ্যানেলের নেতারা, যারা রিলস ভাইরাল হয়, আমি একটা নাম করে বলতে পারি, আপনাদের শতরূপ ঘোষের মতো নেতা, যে নিজের কনস্টিটিউয়েন্সি আজ পর্যন্ত জিততে পারেনি, তাদের দিয়ে হবে? কিংবা ধরুন সায়ন, তুমি যার ছবির পোস্টে মিম হয় কারণ সে বডিগার্ড নিয়ে বিয়ে করতে যাচ্ছে, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এগুলো আমরা দেখেছি। আপনার কি মনে হয় এই জেনারেশন আরেকজন বুদ্ধদেব ভট্টাচার্য, আরেকজন জ্যোতি বসু, আরেকজন মোহাম্মদ সেলিমকে প্রডিউস করতে পারবে? তুমি রিল দেখো বা টিভি দেখো বা সোশ্যাল মিডিয়া দেখো বলে তুমি 4 জনের নাম বললে, আমি তোমাকে 40,000 জনের নাম বলতে পারি ওই বয়সী, যারা প্রতিদিন পুলিশের সামনে, এই মেদিনীপুর কলেজের মেয়েরা, মেদিনীপুর কলেজের মেয়েরা গতকাল সুচিতা এবং অন্যরা যেভাবে লড়লো এবং কলার ধরলো, তার নাম তুমি বলতে পারবে না, কারণ সে রিল বানায়। আমি প্রতিকূল রহমান, কিন্তু তাকে আমি দেখতে পাই না। আমি বলছি কেন দেখতে পাবে না? এই মিছিলগুলোতে প্রতিকূল, আমি দেবলীনা হেমব্রমকে গতকাল ছিল, কারণ সে পার্টির জেলা সেক্রেটারি, সে তাকে আমি তাকে তার ভিজিবিলিটি পাচ্ছি। মুশকিল হচ্ছে তুমি রিল দেখলে তুমি দেখতে পাবে না, তুমি রিল দেখবে REEL এর মধ্যে থাকলে আর REAL এর মধ্যে থাকলে তফাৎটা থাকে। তাহলে কি রিয়েলটা, যেহেতু এখন সবকিছুই রিলে ভিজিবিলিটি, রিয়েলটাকে রিলে আনতে আপনারা ব্যর্থ? নো, রিলও থাকবে, রিয়েলও থাকবে। এবার হচ্ছে সাধারণ মানুষের কাছে আমি রিয়েল ওয়ার্ল্ডে কীভাবে রিয়েল টাইমে রিয়েল টার্মসে পৌঁছবো, সেটা আমাদের কাছে চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জ পৌঁছচ্ছে বলেই দেবলীনার জেলা সেক্রেটারি হয়েছে, কারো রিল দেখে নয়, রিয়েলিটি দেখে। প্রতিকূল SFI এর রাজ্যের সভাপতি ছিল এবং এখন সে ক্ষেতমজুর আন্দোলনের নেতা জেলায়। কিন্তু তোমার মুশকিল হচ্ছে, বা মিডিয়ার মুশকিল হচ্ছে, তুমি মোহাম্মদ সেলিমকে দেখতে পাও, কিন্তু আরও হাজারো সেলিম যে হচ্ছে খুন হয়ে যাচ্ছে, সর্বস্ব ত্যাগ করছে, ঘর থেকে ঘর ছাড়া হচ্ছে, তারকে দেখা যায় না, কারণ রুরাল বেঙ্গল আন্ডার রিপোর্টেড বা আনরিপোর্টেড। কিন্তু এটাও কি একটা ফ্যাক্ট নয় যে সন্দেশখালিতে আপনাদের বিধায়ক, বামেদের বিধায়ক অনেক আগে থেকে শেখ শাহজাহানের বিরুদ্ধে গর্জে উঠল,
তার নিদর্শন একেবারে বিধানসভায় রয়েছে, বিধানসভার মিনিটসে তার এই তো একজন প্রমাণও রিয়াল রয়েছে। নেতার কথা বললে, এই তো রিয়াল নেতার কথা বললে। এক্স্যাক্টলি, ক্ষীর খেয়ে গেল বিজেপি, শুভেন্দু অধিকারী। ওগুলো সাময়িক, হয় না? সেই ছোটোবেলায় গল্প শোনো নি, সেই দুই বেলা ঝগড়া করছিল, বাঁদর এসে তারপরে পিঠেটা খেয়ে নিল ভাগ করার নাম করে। তো এইটা হচ্ছে আমাদের দেখতে হবে যাতে এই দুধটা যখন জাল দিচ্ছি এটা যাতে উপচেও না পড়ে এবং তার শর্টটা যাতে নেপোয় মারে দই যাতে না হয়ে যায়। ইতিহাস বদলাবার একটা ন্যারেটিভ এই মুহূর্তে ভারতবর্ষে চলছে। এই মুহূর্তে কেন, 2014 সাল থেকে শুরু হয়েছে। নাম বদলানোর একটা প্রক্রিয়া শুরু হয়েছে, বিভিন্ন জিনিসের, বিভিন্ন স্টেশন, বিভিন্ন শহরের নাম, হয়তো পরবর্তীকালে রাজ্যের নামও বদলে যাবে। আমার প্রশ্নটা অন্যত্র। এই ন্যারেটিভ বদলাবার খেলায় কোথাও আপনাদের ইতিহাস ভুলিয়ে দেওয়া হচ্ছে। যারা যারা এই রাজ্যের জন্য সত্যি করেছে, সত্যি কোনো কাজ করেছে, অগ্রগতির কাজ করেছে, তাদেরকে আজকে ভিলেন দেখানো হচ্ছে। আপনারা তার কাউন্টারে কি করছেন? ইতিহাসকে বিকৃত এভাবেই করা হয়। লোকে যাকে মনে করে গেম চেঞ্জার, আসলে তারা নেম চেঞ্জার। যেমন মোদিকে নিয়ে আসা হয়েছিল, মমতাকে নিয়ে আসা হয়েছিল, সেই মানুষ তো মনে করেছিল এরা গেম চেঞ্জার হবে, কিন্তু আসলে যখন গেম চেঞ্জার হয় না, তারা নেম চেঞ্জার হয়। এবং মানুষ অসহায়, সেই অসহায় মানুষের সঙ্গে আমার যে ডিসকানেক্ট হয়েছে, তুমি বললে শত্রু বানিয়ে দেওয়া হচ্ছে। এখন এই মুহূর্তে 10 বছর আগে সিপিআইএমকে যেভাবে হারমাদ বা শত্রু বানিয়ে দেওয়া হয়েছিল, এখন এত সহজ নয়। এই মানুষ তো, বাংলা তো এই মানুষই আছে, নতুন তো কেউ নয়। যে ঘৃণা তৈরি করা হয়েছিল, যে মিথ্যাচার দিয়ে, যে সিপিএম অফিসে গিয়েই অস্ত্র উদ্ধার হচ্ছে, সেলিম দা, কংগ্রেসের হাত ধরবেন 2026-এ? সেটা এখন অনেক দূরের কথা। আমরা আগে প্রথম কাজ হচ্ছে সিপিআইএমকে মজবুত করা। সিপিআইএমকে মজবুত করা মানে হচ্ছে আমার শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, দিন মজুরি বলে গরিব মানুষ, ছাত্র, যুব, তাদেরকে আরও বেশি সংগঠিত করা। এবং তার পাশে যত বাম মনস্ক মানুষ আছে, ব্যক্তি আছে, গোষ্ঠী আছে, দল আছে, তাদেরকে সংঘবদ্ধ করা। বামপন্থীরা এক কাট্টা হলে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যারাই লড়তে চাইছে সাচ্চা দিল নিয়ে, তারা সবাই ওয়েলকাম, তারাও আসবে। যারা বামপন্থী ছিল, আপনিও জানেন, যারা বামপন্থী ছিল তারা আপনাদের ঘর ভেঙেছে। ঘর ভেঙে এখন ধর্মের আফিনকে রাম হয়েছে, বাম রাম হয়েছে। নেশা কাটিয়ে ঘরে ফেরাবেন কিভাবে? कल का भूला हुआ आज वापस आने से उसको भूला नहीं कहा जाता। তোমার তোমার পকেট থেকে পয়সা টাকা পরে যদি পড়ে যায়, খুঁজে পাওয়া আজকাল রাখো না, সব পেটিএম হয়ে গেছে, কিন্তু যখন পড়ে যায় তারপরে যদি তুমি খুঁজে পাও তাদের বেশি আনন্দ হয় না? সেজন্য আমরা বলেছি যারা বিরুদ্ধে গিয়ে দাঙ্গা করছে, লাঠি ধরেছে, আমাদের মাথা ভেঙেছে, মিথ্যা মামলা সাজিয়েছে, খুন করেছে, তারা বাদ দিয়ে, যারা গাছেরটাও খেয়েছিল তলারটাও কুড়িয়ে নিয়ে গেছে, তারা বাদ দিয়ে, যারা নড়ে গেছে, সরে গেছে, চলে গেছে, তাদেরকে আমরা সবাইকে ফিরিয়ে নিয়ে আসছি। তারা আসছে এবং আসবে, এই বিশ্বাস আছে। সিঙ্গুর বলা হয় আপনাদের পতনের কারণ। সেই সিঙ্গুর এই মুহূর্তে রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়েরও মাথা ব্যথার কারণ। কারণ সিঙ্গুরে যারা জমিদাতা ছিলেন তারা এবার তাদের কৃষি জমি ফেরত চাইছেন। আন্দোলন হচ্ছে, আমাদের চ্যানেলে দেখিয়েছি, আমরা বেশ কয়েকবার দেখিয়েছি, কিন্তু সেটা নিয়ে বামেদের প্রচার নেই কেন? আমরা কদিন আগে ওখানে হুগলিতে পাশেই চণ্ডীতলায় ডানকুনিতে সম্মেলন করেছি। গোটা হুগলি জেলা জুড়ে আমাদের প্রচার আছে, কিন্তু এটা হচ্ছে মানুষের রিয়েলাইজেশন হয়, ইতিহাস ফিরে আসে, কিন্তু একইভাবে ফিরে আসে না, আবর্তিত হয়। সেখানে দাঁড়িয়ে আজকে যে সিঙ্গুরকে কেন্দ্র করে, যে নন্দীগ্রামকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি এই সর্বনাশের রাজনীতিটা এখানে নিয়ে আসলেন, আজকে এই সর্বনাশ থেকে উদ্ধার করার জন্য ওই নন্দীগ্রামের মানুষও, ওই সিঙ্গুরের মানুষও তার রিয়েলাইজেশনের মধ্যে আসবে। অবশ্যই তার সঙ্গে আমাদেরও ভূমিকা থাকবে। এই মুহূর্তে দুর্বলতা থাকে, সেই দুর্বলতা আমরা কাটাবো। এই মুহূর্তে দেউচা-পাচামিতে যা হচ্ছে কি বলবেন? আজকে আমি সকালে, তুমি দেখলে আমি পোস্ট করেছি আমাদের ওখানকার মহিলারা কীভাবে নেমেছে। তাহলে মমতা মনে করেছিল ভিনিভিডি ভিসি টিএমকে দিয়ে, এসপিকে দিয়ে, পুলিশকে দিয়ে, মিথ্যা মামলা দিয়ে প্রেস কনফারেন্স করবে দেউচা পাচামি থেকে আসা আদিবাসীরা। তার আগে প্রেস ক্লাবে আসার আগে মমতা নিজে তুলে নিলেন পুলিশকে দিয়ে, সবাইকে ছাড়লেন না, আর তারপর বললেন পিভি সেলিমের সঙ্গে বৈঠক করো, সব সমস্যার সমাধান হয়ে যাবে। কোনো মিডিয়া, মেনলাইন মিডিয়া এর আগে কোনো একটা এরম রিপোর্ট করতে পেরেছে যে প্রেস কনফারেন্সের আগে যারা প্রেস কনফারেন্স করতে যাবে, এই যে বাক স্বাধীনতা আছে, এটা পুলিশকে বুঝতে হবে। সুপ্রিম কোর্ট বলেছে অন্য কেসের রেফারেন্সে এরা এই রাজ্যের অপদার্থ পুলিশেরা বুঝবে না, এতটা দালালি করবে সে আদিবাসী বলে। কালকে এটা আজকে যদি আদিবাসী দিয়ে করে, দেউচা পাচামি যা করতে চেয়েছে, কালকে তোমাকে তোমার ঘর থেকে বার করে দেবে, তার আগে পুলিশ তুলে নিয়ে চলে যাবে। আজকে এটা যাদবপুরে করছে,
যারা আক্রান্ত হলো, যাকে গাড়ি চাপা দিল, যাদেরকে মারলো, তাদেরকে পুলিশ গিয়ে ধরে নিয়ে আসছে, পড়ুয়াদেরকে। আর তবে মেদিনীপুরে পুলিশ দাঁড়িয়ে বলছে তৃণমূলের মস্তানকে, গুন্ডাকে, অপদার্থদেরকে যে বাইরে টেনে নিয়ে আয় মেয়েটাকে, তারপর আমরা তুলে নেব, আমরা নিয়ে যাব। এইটা চিরদিন চলে না, চলবে না। আজকে দেউচা পাচামি এটাই বোঝাচ্ছে। কদিন কি হয়েছে, আমরা গেলে তোমরা বলতে মিডিয়ার একটা অংশ বলতো, ফুলপাতা বিজ্ঞাপন দিয়ে বলা হতো, যেমন আরজি করে ঘটনার সময় বলা হয়েছে যে এই দেখো এরা সব হচ্ছে গিয়ে কিছু হতে দেয় না, সব আটকে দিচ্ছে। কিন্তু ওটা ভাঁওতা দিয়ে কোনো উদ্যোগ তৈরি হয় না। আজকে দাঁড়িয়ে ওখানকার গাছ কেটেছে জঙ্গল, ফরেস্ট ডিপার্টমেন্টের, তাহলে কেন করছে ডিফরেস্টেশন? সেলিমদা, 19শে ফেব্রুয়ারি ডেটটা মনে রাখবেন। 19শে ফেব্রুয়ারি 2025 এনকেটিভি বাংলায় 1 ঘন্টার একটি প্রতিবেদন চলল দেউচার হাল হকিকত। আদিবাসীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষুব্ধ, ক্ষোভ রয়েছে। তারা বলছেন জীবন যায়, জীবন চলে যাব, যতক্ষণ না আমাদের ডিমান্ড মানা হবে এখানে আমরা কয়লা খনি হতে দেব না। মাইনরিটিরা বিক্ষুব্ধ, আদিবাসীদের মাইনরিটি ছাড়া বাকি যারা নর্মাল জেনারেল পপুলেশন বেশিরভাগটা তারা যারা বিক্ষুব্ধ। ওখানে যারা affected অংশ, তার মধ্যে একটা বড় অংশ আদিবাসী এবং মুসলমান। কিন্তু মমতা ব্যানার্জি, বিজেপি দুজনে মিলে এই খেলা খেলেছিল গত কয়েক বছর ধরে। ওখানে আদিবাসী এবং মুসলমানদেরকে আলাদা করার চেষ্টা করেছে। ওখানে আরএসএস ঢুকে গেছে সেলিমদা, বামেরা কোথায়? আলাদা করার চেষ্টা করেছে। তুমি দেখতে পাচ্ছ না? তো গত কয়েক বছর ধরে আমরা আছি, লড়াই করছি। তো এটা বলতে পারো সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা বলেছি সিপিআইএমের ঝান্ডা নিয়ে আমরা করব না। মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর নিয়ে যে আন্দোলনটা করেছিল মোহাম্মদ সেলিমরা, সেই আন্দোলনটা দেউচা নিয়ে করতে পারবে? মোহাম্মদ সেলিম মমতা ব্যানার্জি হতে পারবে না, মমতা ব্যানার্জি মোহাম্মদ সেলিম হতে পারবে না। সিপিআইএম, বামপন্থী, কমিউনিস্টদের তাদের নিজস্ব পদ্ধতি আছে। তুমি একটা দক্ষিণপন্থী ব্যাপারটাকে নকল করতে পারো না, কখনোই বামপন্থীরা এটা করতে পারে না। দক্ষিণপন্থীরা চাইলেও বামপন্থী নকল করতে পারে না, মাঝে মাঝে করে চেষ্টা করে। আমরা তো কোনোদিন ভাবিনি শ্রেণী শত্রুদের সাথে আপনারাও হাত মেলাবেন, কিন্তু মেলালেন তো, যাদের আপনারাই এককালে শ্রেণী শত্রু বলেছিলেন। কে কাকে বলেছ? শ্রেণী আর দলের মধ্যে তফাৎ বোঝো? শ্রেণীর বিরুদ্ধেই আমরা লড়ছি। সেই শ্রেণী যে বুর্জোয়ার কথা বলেছি, যে একচেটিয়ার কথা বলেছি, যে যোদ্ধার জমিদারের কথা বলেছি, আজকে তারা সব বিজেপিতে জমা। কংগ্রেস তার চরিত্র পাল্টেছে কিনা আলাদা কথা, কিন্তু ওই শ্রেণী আদানি আম্বানি তারা কোথায় আছে? কর্পোরেট ফান্ডে যখন হিসেব বার করলাম আমরা, তারা কি আদৌ কোথাও আছে? ইলেকট্রাল বন্ডে যখন টাকাটা দেওয়া হলো, তখন তো দেখলে সবচেয়ে বড় উপকৃত কে হয়েছে? বিজেপি। সেকেন্ডকে তৃণমূল। তাহলে কর্পোরেট কার সঙ্গে নেক্সাস করছে? বলো। সবচেয়ে স্বচ্ছ ভাবমূর্তি আপনাদের দলের, জিরো করাপশন, জিরো অ্যালিগেশনস, জিরো কর্পোরেট ফান্ডিং। তারপরও মানুষ আপনাদের সত্যিটা দেখতে পাচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায়কেই সত্যতার প্রতীক মানছে। দেখো, যখন কোনো দুর্গন্ধ হয়, নর্দমার পচা গলা গন্ধ, মরা ইঁদুরের গন্ধ, তুমি নাক চাপা দাও, সেটা তোমার কাছে চলে আসে। আর একটা ফুল তোমার হাতে দিলেও সেটা তোমার শুকতে হয়। সুগন্ধটা, ভালো জিনিসটা পৌঁছতে হয়, নিয়ে যেতে হয়। আর বদ জিনিসটা, নেশার জিনিসটা, তার নিজের একটা গতি আছে, সে নিজে ছড়িয়ে পড়ে। সুতরাং সেটা যেটা বেশি প্রসারিত হলো, ব্যক্ত হলো, সেটাই ভালো হবে। আর যেটা ব্যক্ত হলো না সেটা মন্দ হবে, এইভাবে বিচার করবে না। পরিবেশনটা হচ্ছে তোমার কি, প্রেজেন্টেশনটা একটা বড় ব্যাপার। তুমি তো ইনফোসিস এসেছিল আপনাদের জামানায়, মৌসাক্ষর হয়েছিল আপনাদের জামানায়, ক্রেডিট নিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, ক্রেডিট নিলেন। ইনফোসিস উইপ্রো যা এসেছিল আমাদের জামানায় এসেছিল, তারপর 10 বছর ধরে ঠেকেছিল। এখন তারে বলেছে, তো এখন কখন বলেছে? এক, কর্ণাটকায় যে অবস্থা তৈরি হয়েছে সেখান থেকে এখানে সস্তায় কাজটা করতে পারবে। 2 হচ্ছে এখানকার ছেলেপুলেরা বেশি গিয়ে ওখানে কাজ করছে, তার চেয়ে তারা যদি এখানে যেমন ওয়ার্ক ফ্রম হোম হয়, তা যদি হোম টাউনে কাজ করে তাহলে তার কস্টটা কম হয়ে যায়। তাহলে আজকে দাঁড়িয়ে ইনফোসিস এসছে কখন? অ্যাজ এ লাস্ট চয়েস। আগে ভুবনেশ্বর এসছে, অনেক বেশি করে বড় করে নিয়েছে। সুতরাং এটা নিয়ে খুব একটা গর্ব করার বিষয় নয়। যতদিন সিপিএমের সরকার ছিল, বামফ্রন্ট সরকার ছিল, আমি নিজে এমপি ছিলাম, টেলিকমিশন কমিটির মেম্বার ছিলাম, আমরা বারবার দেখেছি ঢাকায় ল্যান্ডিং স্টেশন অনেক বেশি, চেন্নাইতে বেশি, বিশাখাপত্তনমে হয়ে গেল, মুম্বাইতে আছে। আর আমাদের এখানে যদি কেবল ল্যান্ডিং স্টেশন না হয়, তাহলে ইন্টারন্যাশনাল ডেটা ট্রান্সফারের যদি সুযোগ না থাকে, তাহলে আমাদের এখানে আইটি কোম্পানি আসবে কোথা থেকে? এটা তো বেসিক ইনফ্রাস্ট্রাকচার। রিলায়েন্সকে বাংলায় তো আপনারা নিয়ে এসেছিলেন। অবশ্যই ডেটা নেটওয়ার্ক তো তৈরি করতে হবে, প্রচারটা নেই। কিন্তু ডেটা কেন সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে আজকে আমাদের যারা এমপিরা আছে, আজকে যারা সরকার আছে, তারা লড়ছে না কেন? যে আমার কেন ইন্টারন্যাশনাল ডেটা ল্যান্ডিং স্টেশন কলকাতায় হবে না, ওয়েস্ট বেঙ্গলে হবে না? এটা তো সরকার, এই জন্যই তো ভোট, এই জন্য তো সরকার, এই জন্য তো পার্টি, নাকি শুধু লুট করার জন্য আর তোলাবাজি তোলার জন্য?
কেন আম্বানিকে বলতে হচ্ছে? কেন মমতা নিজে একদিনও বলেননি? এই বিরোধী হিসেবে আমরা গত 10 বছর 10বার বলেছি। দেউচাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি হবে? দেউচা মমতা বন্দ্যোপাধ্যায় সাকসেসফুলি হ্যান্ডেল করতে পারবেন? মুখ থুবড়ে পড়বে। এরা আদিবাসী, এরা মনে হবে শ্রেণী, ওই মুসলমান, ওই গরিব মানুষ, তারা বলছে আমরা আমাদের বাসস্থান ছেড়ে যাব না, আমরা আমাদের যে পেশা আছে সেখান থেকে আমরা উঠব না। আর মমতা যে মিথ্যাচার করেছিল, সবাইকে চাকরি দিয়ে দিয়েছি, আজকে তাহলে কারা নামলো? সবাইকে বুঝিয়ে দিয়েছি, কারা নামলো? পুলিশকে দিয়ে করবেন, লাঠি দিয়ে গুলি দিয়ে করবেন, তখন সিপিএমকে দেখতে পাবে। আমরা বলেছি লড়াই ওখানকার মানুষ করবে, আমরা আছি। 26-এ আপনাদের টার্গেট কি? কটা আসন? ওগুলো এখন ভাবিনি এখনো। তো কিভাবে আগে এগোবেন লড়াই সেটা তো করব। ভেবেছেন? এগুলো প্ল্যান করেছি, সব কার্ড আমি খেলি না। বেশ, কথা বলছিলাম মোহাম্মদ সেলিমের সঙ্গে, সেই মোহাম্মদ সেলিম যিনি পোস্ট এমার্জেন্সি ইন্দিরা এরাতে প্রথম দায়িত্ব পেয়েছিলেন এবং সেখান থেকে আজ অবধি পার্টির হাল ধরে রয়েছেন শক্ত হাতে। বাংলার হাল ধরতে লাল ফিরবে কিনা সেটা আগামী দিন বলবে, ব্রিগেড ভরার পর ভোট বাক্স ভরবে কিনা সেটা আগামী দিন বলবে, কিন্তু আজ এই আলাপচারিতায় দুটো জিনিস স্পষ্ট। সেই তরুণ মোহাম্মদ সেলিমের স্পিরিট এখনও রয়েছে, সেই আগুন এখনও জ্বলছে বর্ষিয়ান নেতা মোহাম্মদ সেলিমের বুকে। হয়তো এই আগুনের স্ফুলিঙ্গ আবার নতুন প্রাণ দেবে বামেদের সিপিআইএমকে। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।